আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহিন। বিজ্ঞানে উৎকর্ষ সাধনে নারীদেরকে সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক বিজ্ঞান সমাবেশে নারী ও মেয়ে দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নারীদের পরিবর্তনের লক্ষ্যে এজেন্ট হিসেবে নারীদের কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি। বিজ্ঞান চর্চায় বাংলাদেশে নারীদের ভূমিকা ও সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নারী পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ সরকার। It is unfortunate that women represent. এটি দুর্ভাগ্যজনক যে বিশ্বব্যাপী মাত্র 12% বিজ্ঞানী আর 30% গবেষকদের প্রতিনিধিত্ব করেন নারীরা। এই ব্যবধান দূর করতে আমাদের মানসিকতা এবং শিক্ষার পরিবেশ পরিবর্তন করা জরুরি। আবার নারীদেরকেও মনে রাখতে হবে তারা একা নন। তারা যে পদক্ষেপগুলি নেবেন সেটি বিশ্বজুড়ে তাদের বোনদের জন্য আরও দ্বার উন্মুক্ত করতে সাহায্য করবে। বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আমরা নারী ও মেয়েদের নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি। Remember that they are not alone. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদ সহ 10টি দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি। এ সময় বিভিন্ন স্থানে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। সেখানে 12টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। নরসিংদীর চরনগর দিতে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির কর্মসূচি। এদিকে বাগেরহাটের রামপালে, গাজীপুরের কালিয়াকৈরের সাহেব বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চরম উস্কানির মুখে আজকে আমরা মাথা ঠান্ডা রেখে আমাদের কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। মানুষের অধিকার বাংলাদেশে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে চলেছে। সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলনের সমাপ্তি হবে। সরকারের সব কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে, সময় মতো প্রকাশ করা হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10টি দাবিতে পদযাত্রা কর্মসূচিতে এসব বিষয়ে আলোচনা হয়। ধীরে ধীরে হাত পা যত নাড়াতো সেই হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, রাজনৈতিক মৃত্যু। অবশ্য এটা বলা যায় রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ তো জীবিত নাই। আওয়ামী লীগের রাজনীতি কি? আওয়ামী লীগ কোন ভারত করছে? সকল যে উন্নতির কথা বলে সেই উন্নতি সম্পর্কে সাধারণ মানুষই বলে। চালের দাম যদি 90 টাকা হয় তাহলে দেশের উন্নতির মানে কি? সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টার দিকে শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘদিন পর এই সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ওয়ার্ড উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যাতে সুনামগঞ্জ ত্রিবার্ষিক জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল ও সার্থক করা যায় সেই লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী যে সুনামগঞ্জে জেলার ত্রিবার্ষিক সম্মেলনটা উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হবে। প্রান্তিক পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত সবাই একে উৎফুল্ল একটা আনন্দঘন পরিবেশ। আমাদের এই সম্মেলনে আজকে 50,000-এর মতো লোক সমাগম হবে এই মাঠে। 7 বছর পর আজকে জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। স্বাভাবিকভাবেই সারা জেলায় আনন্দে উৎফুল্ল। সারা প্রত্যেকটা উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মীরা কালকে রাত্রে থেকে সুনামগঞ্জে এসে ভিড় জমাচ্ছে শহরে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার 11 বছর আজ। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় 1 যুগ পেরিয়ে গেলেও চিহ্নিত হয়নি অপরাধীরা।
হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার। এদিকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি জানিয়েছেন, হত্যাকাণ্ডে কোনো নাটক সাজিয়ে প্রতিবেদন আদালতে জমা দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও অনাস্থা দেওয়া হবে। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচার দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি জানানো হয়। অন্যদিকে বাবা মায়ের হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়ে সাগরণীর একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ বলেছেন, সাংবাদিকরা সবার খোঁজ নিয়ে সংবাদ তৈরি করে, অথচ তাদের নিজেদের হত্যারই বিচার হয় না। বাবা মার স্মৃতি নিয়ে দুপুরে রাজধানী ফার্ম গেটে চিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। সাগরণী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যেতে পারি না বন্ধুরা, আমরা হেরে যেতে পারি না। আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন। প্রকৃত ঘটনাকে আড়াল করে কোন ধরনের গল্প ফেঁদে যদি এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার চেষ্টা করেন, তাহলে র্যাবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের লড়াই শুরু হবে। রিক্টার স্কেলে ৮ মাত্রারও বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট আছে। এ কারণে যে কোনো মুহূর্তে এমন ভূমিকম্প হতে পারে। এমন হলে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায় বিপর্যয় হবে। সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে রাজধানী ঢাকায়। বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষয়ক্ষতি এড়াতে নিয়মিত মহড়া ও জনসচেতনতা গড়ে তুলতে হবে। সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে ৮-এর অধিক মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি ওখানে জমা হয়ে রয়েছে। যে কোনো সময় সেই শক্তিটা বের হয়ে আসতে পারে। যে এই শক্তিটা একবারও বের হতে পারে, আবার আংশিকও বের হতে পারে ধাপে ধাপে। এখানে শক্তি ক্রমাগত জমা হচ্ছে, কিন্তু এই শক্তিটা ছাড়তে পারছে না, বিকজ এখানে ফ্রিকশন এনার্জি অত্যধিক বেশি। এবং সেই শক্তিটা যদি এখান থেকে বের হয়ে আসে, তাহলে এখানে অংশটা, বার্মা প্লেটের অংশটা পশ্চিম দিকে 10 থেকে 20 মিটার পশ্চিমে ধাবিত হতে পারে। রাজধানী থেকে উৎপত্তি স্থান ডাউকি ফল্টের দূরত্ব 150 এবং ইন্ডিয়ান ও বার্মা প্লেটের সাবডাকশন জোনের দূরত্ব 50 কিলোমিটার হলেও 15 লাখ ভবনের নগরীতে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানী উন্নয়নের মধ্যে যদি ধরি, তাহলে এর 1% বিল্ডিং যদি ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যায়, 3 লক্ষ মানুষ হতাহত হবে। এবং অনেক বিল্ডিং যেগুলা হয়তো আংশিকভাবে ধ্বংস হবে, ভিতরে আটকে থেকে পরবর্তীকালে আরো অনেক লোকের প্রাণহানি হবে। যদি কম্পেয়ার করি তুরস্কে যে ঘটনা ঘটেছে, আমাদের এখানে ওই ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। যেগুলো একটু আউটস্কার্টে, যেখানে সিটি কর্পোরেশন নজর বা রাজুকের নজরদারি বাড়ি, সেখানে ক্ষয়ক্ষতি বেশি হবার। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 24,000 পেরিয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপে নিচে আটকা আছেন অনেক মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র ঠান্ডা, সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। এমন প্রাকৃতিক সমস্যার মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে উদ্ধার অভিযান করছেন উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিকম্পের 6 দিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের $1.78 বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সপ্তাহ পেরোতেই বদলে গেছে 21শে বইমেলার আবহ। আজ ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে মেলা। শিশু প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের সিসিমপুর চত্বরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মেতে ওঠে শিশুরা। অভিভাবকরা মনে করেন, সিসিমপুরের আয়োজন শিশুদের বই পড়ায় আগ্রহ বাড়াবে। বিক্রেতারা জানান, অন্য দিনের তুলনায় ছুটির দিনগুলোতে বেচাকেনা ভালো হয়। বইমেলা আছে, আমার অনেক ভালো লাগছে। আজকে আমি তিতলি আর শিল্পের সাথে খুব মজা করব এবং আজকে ঘুরে বেড়াবো। আমি সারাদিন হালুমের সাথে খেলবো আর মজা করব। চুয়াডাঙ্গার দামুর হুদার মুন্সিপুর সীমান্তে চোরাচালানের সময় 10টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা 6 বিজিপির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে দামুর হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের সর্দারপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে স্কচ টেপে মোড়ানো সাদা ও কালো রঙের 3টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে
প্যাকেটগুলো থেকে 1 কেজি 100 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 87,970 টাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রিজার্ভ সহ নানা সংকটে জর্জরিত পাকিস্তানের অধিকাংশ পাম্প জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ কমেছে তরল গ্যাসেরও। এতে দেশটির পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষমান গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে সিএনজি চালিত মোটরযান চালকেরা। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার জানিয়েছিলেন তার দেশে 20 দিনের জ্বালানি মজুদ থাকার কথা। বিদেশি কর্মী নিয়োগে তৃতীয় পক্ষ অর্থাৎ এজেন্সিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী হিসেবে আসতে নেপালের শ্রমিকদের খরচ হয় মাত্র 3700 রিঙ্গিত, কিন্তু বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রমিকদের খরচ হয় 20,000 থেকে 25,000 রিঙ্গিত। তিনি বলেন, এজেন্টদের এই উচ্চ ফি আধুনিক দাসত্বের মতো। অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি বাস স্টেশনে এক ফিলিস্তিনির গাড়ি হামলায় 2 ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন আরও 5 জন। ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী মারা গেছেন। এদিকে হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এই ঘটনার জেরে ওই হামলাকারীর বাড়ি গুড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবার খেলার সংবাদ। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করল শ্রীলঙ্কা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 3 রানে হারিয়েছে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে টস হেরে ব্যাট করতে নেমে চামারি অথপুথুর 68 ও বিস্মি গুণরত্নের 35 রানে ভর করে 4 উইকেটে 129 রান নেয় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ওভারে 9 উইকেটে 126 রান করে প্রোটিয়া নারীরা। সুনে লিউস করেন সর্বোচ্চ 28 রান। ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। আগামী 27 ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো অনুষ্ঠানে তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাবেন ফিফা। আছেন ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে না পারলেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের পক্ষে সফল হয়েছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন লিওনেল মেসি, এমন আশাবাদ জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ মোনাকোর বিপক্ষে লিগ 1-এর ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারবেন না মেসি। তবে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলবেন। 35 বছর বয়সী মেসি সোমবার অনুশীলনে ফিরবেন। আগামী 15 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মুখোমুখি হবে পিএসজি। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।